আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোপন চুক্তি ইউনূসের জমানায় যেটা হয়েছে, এটা আমাদের জন্য কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তার ৩-৪টি উদাহরণ আপনাদেরকে দেই। দিদাসে এখন আমেরিকা থেকে গম আসছে। অন্য বাজার থেকে যদি আমরা গম কিনতাম, এই গমের মূল্য পার মেট্রিক টনে অনেক, অনেক কম পড়ত। তারপর তো সামরিক খাতের কথা বললাম। সামরিক খাত বাদ দিয়ে যদি এখন আপনি তুলা চিন্তা করেন, যে আমরা যদি এখন ভারতের তুলার পরিবর্তে আমেরিকা থেকে তুলা আনি, তাহলে এখন যে খরচ, সে খরচের প্রায় ১.৫ গুণ আমাদেরকে ব্যয় করতে হবে। এর বাইরে যেটি স্পষ্ট হয়ে গেছে সেটা হলো যে আমাদের তেল গ্যাস যে অনুসন্ধান, এটা সম্ভবত অ্যাবসলিউটলি আমেরিকার হাতে চলে গেছে। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, এবং আগেই যে আমেরিকান কোম্পানি শেভরন, তারা বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের অলমোস্ট 80% তারা নিয়ন্ত্রণ করে এখন। তো এই শেভরন থেকে শুরু করে অন্যান্য যে সকল আমেরিকান কোম্পানি, তার মধ্যে একজন মোবিলের নাম আমরা শুনেছিলাম শেখ হাসিনার জামানাতে, যারা গভীর সমুদ্রে বঙ্গোপসাগরের উপকূলে এই তেল গ্যাস অনুসন্ধান করবে, এবং সেটা শেখ হাসিনা তাদেরকে দিতে রাজি হয়েছিল ক্ষমতায় থাকার জন্য, এইরকম কথাবার্তা শোনা গিয়েছিল। এখন সেই একজন মোবিল, তাদের সঙ্গে ইউনূস সরকার কী চুক্তি করেছে এবং তারা এখন কী কাজ করছে আমরা এখন পর্যন্ত জানি না। নতুন সরকার ক্ষমতা আসার পরে যখন এই যে ফুয়েল ক্রাইসিস হলো, এই ফুয়েল ক্রাইসিসের সময়টিতে আমরা খুব সহজে অনায়াসে রাশিয়া থেকে তেল কিনতে পারতাম। এমনকি ইরানের তেল আমরা এই মুহূর্তে আরও পানির দামে কিনতে পারতাম। কিন্তু ইরান তো দূরের কথা, রাশিয়া থেকে যে আমরা তেল কিনবো, এটার জন্য আমরা অনুমতি চেয়েছি আমেরিকার, ওই যে বাণিজ্য চুক্তি অনুযায়ী। আমেরিকা অনুমতি এখনও দেয়নি। তারা আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের তেল সমস্যা আরও গভীর হলে তারা দেখবে। কীভাবে দেখবে, এটা আমরা এখন পর্যন্ত জানি না। ফলে আগামী দিনগুলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের রাজনীতি অর্থনীতি কীভাবে থাকছে, এখানে আমেরিকার প্রভাব কতটা থাকছে, এটা ভাবতে রীতিমতো আতঙ্ক অনুভব করছি। এই কারণে যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, ঠিক একই রকম সম্পর্ক কিন্তু তাদের আছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক করে তারা এই রাষ্ট্রটিকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। আপনারা জানেন যে 1955 বা 1960 সাল পর্যন্ত পুরো এশিয়ার মধ্যে পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি, এই দুটো ক্ষেত্রে পাকিস্তানের সমকক্ষ কোনো রাষ্ট্র ছিল না। এমনকি আপনি যদি বলেন চীন, তারপর কোরিয়া, মানে উত্তর কোরিয়া না, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর জাপান, এর কোনো দেশই পাকিস্তানের ধারের কাছে ছিল না আপ টু 1960। কিন্তু এরপর যখন আমেরিকার সেই যে সাম্রাজ্যবাদী দাঁত এবং নখ ভারতের সাথে পাকিস্তানকে লাগিয়ে দিয়ে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে লাগিয়ে দিয়ে, বেলুচিস্তানের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারা যেইভাবে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিল, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিল, সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে আর দাঁড়াতে পারেনি। এই আমেরিকার কারণে সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেল, এবং অত্যন্ত চাল চেলে এই বাংলাদেশকে আলাদা করে দিয়ে পাকিস্তানকে আরও দুর্বল করে দেওয়া হলো। তারপর পাকিস্তানে একের পর এক সামরিক শাসন এবং সমস্ত সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি সব কিছুকে অকার্যকর করে দিয়ে তারা তাদের পছন্দের মতো মানুষকে সেনাপ্রধান রূপে নিয়োগ দেয়, এবং তাদের মাধ্যমে পাকিস্তান শাসন করে করে আজকের এই পর্যায়ে চলে আসছে। আমেরিকার এই যে শোষণ, এটার বিরুদ্ধে প্রথম জুলফিকার আলী ভুট্টো দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিল্ড। তারপর নওয়াজ শরীফ কিছুদিন চেষ্টা করেছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করা হলো। বেনজির ভুট্টো চেষ্টা করেছেন, কিল্ড। আর সর্বশেষ চেষ্টা করেছিলেন যাকে বলা হয় ইমরান খান। তিনি এখন জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে কারাগারে আছেন, আমরা জানি না কেমন আছেন। বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে, তিনি পারেননি, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। কিন্তু তার যারা লোকজন আছে, সেই লোকজনকে একেবারে রাজনীতি ছাড়া করা, দেশ ছাড়া করা, সব কিছু করার জন্য আমেরিকা যা যা করা দরকার সব কিছু করে যাচ্ছে। করতে গিয়ে আমাদের রাষ্ট্রের যে রক্ত সঞ্চালন, আমাদের রাষ্ট্রের যে অস্থি মজ্জা, সব কিছু তছনছ করে দিচ্ছে।
তাহলে আগামীতে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে হাঁটাচলা করব, কিভাবে সম্মুখে আগাবো, এমনকি কিভাবে মারা যাব, সেই বিষয়গুলো হয়তো আমেরিকার তদারকিতে চলবে।